আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এক্সিস মেডিকেল স্কুলের নিয়মিত প্রবভিত্তিক সেশন 45 মিনিটস রিভিউ অন ফার্মাকোলজির আজকে 12 সেশন। এতদিন ধরে আমরা ফার্মাকোলজির বোর্ড 1 নিয়ে আলোচনা করেছি এবং গত ক্লাসে বোর্ড 2 এর সিএনএস ফার্মাকোলজি, সেডেটিভ হিপনোটিক্স এবং ওপিওয়েড অ্যানালজেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের সেশনে আমরা এর পরবর্তী পোর্শনটুকু আলোচনা করার চেষ্টা করব। আজকের সেশনে হোস্ট হিসেবে আমি আছি সুচিস্মিতা ব্যানার্জি অর্ণা, এমএইচ সমরিতা মেডিকেল কলেজ, এবং আমাদের সাথে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট সুদূর নেপাল থেকে অমৃতা শ্রেষ্ঠ আপু। আপু ময়মনসিংহ মেডিকেল কলেজে 5th ইয়ারে অধ্যয়নরত আছে। তো আমরা দেরি না করে আপুর কাছে চলে যাই। হাই আপু, কেমন আছেন? হাই অর্ণা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আপু আমি ভালো আছি। আচ্ছা, তাইলে কি আমরা শুরু করব? জি আপু, শুরু করেন। আচ্ছা, আমরা যেহেতু কালকে হচ্ছে দুইটা টপিক শেষ করছি, দ্যাট ইজ সেডেটিভ অ্যান্ড হিপনোটিক্স, তারপর হচ্ছে ওপিয়েড অ্যানালজেসিক্স। তো আমরা আজকে হচ্ছে নেক্সট টপিকে চলে যাব, দ্যাট ইজ অ্যান্টি ডিপ্রেসেন্ট। তো অ্যান্টি ডিপ্রেসেন্টে যাওয়ার আগে আমরা একটু ডিপ্রেশন নিয়ে একটু কথা বলি। তো ডিপ্রেশন হচ্ছে আ টাইপ অফ মুড ডিসঅর্ডার, যেখানে পারসন উইল ফিল স্যাড, ও হচ্ছে কনসেন্ট্রেট করতে পারবে না, ওর হচ্ছে পেসিমিস্টিক নেগেটিভ থটস বেশি থাকবে, অল্টার স্লিপ প্যাটার্ন থাকবে, অল্টার ইটিং হ্যাবিট থাকবে। তো এরকম দে আর দ্য ফিচার্স অফ ডিপ্রেশন। এখন এখানে অনেক ধরনের ডিপ্রেশন থাকতে পারে, সেটা আমাদেরকে তো বেশি ইম্পর্টেন্ট না। তো হচ্ছে তো ডিপ্রেশন কেন হয়, ডিপ্রেশনের সময় আমাদের ব্রেনে কি চেঞ্জেস গুলা হয়, তো এটা এক্সপ্লেন করার জন্য উই হ্যাভ টু হাইপোথেসিস। দে আর মোনোমাইন হাইপোথেসিস আর হচ্ছে নিউরোট্রফিক হাইপোথেসিস। নিউরোট্রফিক হাইপোথেসিস হচ্ছে এখনো মানে ট্রায়াল চলতেছে, এটা হচ্ছে সাম এভিডেন্স পাওয়া গেছে কিন্তু কমপ্লিটলি ভেরিফাই না। তো হচ্ছে যদি আমরা মোনোমাইন হাইপোথেসিসের কথা বলি, তাইলে monoamine hypothesis explain করে কি ডিপ্রেশনের সময় there is the decrease in monoamine neurotransmitters such as noradrenaline, adrenaline, serotonin, dopamine, যেটা alter করবে brain function কে। তো that will lead to depression. Then in case of neurotrophic hypothesis, এটা explain করবে কি for the neural growth, survival or maintenance না ব্রেনে হচ্ছে একটা স্পেসিফিক গ্রোথ ফ্যাক্টর থাকে known as brain derived neurotrophic factor। তো ডিপ্রেশনের সময় এই যে ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর গুলা থাকবে না, আর হচ্ছে এটা ডিফিসিট হয়ে যাবে, সেটার জন্য যে নিউরোট্রফিক সাপোর্ট রিকোয়ার্ড ছিল সেটা পাওয়া যাবে না, দ্যাট লিডস টু ডিপ্রেশন। যেহেতু আমাদের হচ্ছে এভরি সলিউশন যেটা আমরা হচ্ছে থেরাপি আমরা ট্রাই করব, সেটার মেইন এম হচ্ছে ইন অর্ডার টু কিওর দ্য প্রবলেম। তো এখানে আমরা যে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস গুলা ইউজ করব, সেটার মেইন এম হচ্ছে ইন অর্ডার টু solve the problem, that is to increase the amine neurotransmitter to help to provide the neurotrophic support। তো আমাদের অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস এর এম হচ্ছে এই দুইটা, আর যে ড্রাগস গুলা হচ্ছে এই দুইটা কাজ করবে ওগুলা ড্রাগস কে আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস হিসাবে কনসিডার করব। তো তোমার হচ্ছে রিটার্নে और ভাইভাতে এই যে কেমিক্যাল মোনোমাইন হাইপোথেসিস নিয়ে কোয়েশ্চেন করা যায়। তো এখন হচ্ছে যদি আমরা আরেকটা কমন কোয়েশ্চেন থাকবে হচ্ছে তোমার হোয়াট আর সাম অফ দ্য অ্যান্টি ডিপ্রেসেন্টস। তো এখন এটা রিগার্ডিং অ্যান্টি ডিপ্রেসেন্টস তোমরা হচ্ছে হ্যাঁ, যদি অ্যান্টি ডিপ্রেসেন্ট নিয়ে জিজ্ঞেস করলে তাইলে তোমরা হচ্ছে ক্লাসিফিকেশন বলে দিতে পারো। ফর এক্সাম্পল অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম অ্যাকশন, ওখানে হচ্ছে তোমার ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট থাকবে, সেলেক্টিভলি সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস গুলা থাকবে, তারপর হচ্ছে মোনোমাইন অক্সিডেজ ইনহিবিটরস থাকবে, তারপর সেরোটোনিন রিসেপ্টর মডুলেটরস থাকবে। কিন্তু এসবগুলা হচ্ছে তুমি লিখে দিতে পারো, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্ড সেলেক্টিভলি সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস। তো এগুলা এই দুইটা নিয়ে একটু বেশি জানতে হবে রাদার দ্যান আদার অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস। তো ইন কেস অফ ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট তো কমন এক্সাম্পলস তো তোমরা জানোই, দ্যাট ইজ আমিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন, ইমিপ্রামাইন এরকম। আর সেলেক্টিভলি সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস এর মধ্যে তোমার থাকবে পারঅক্সিটিন, ফ্লুঅক্সিটিন, সার্টালিন এরকম। তো এখন এই ড্রাগস গুলা কিভাবে কাজ করে, তো যদি আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট হচ্ছে তোমার প্রোটোটাইপ ড্রাগ অফ মোস্ট কমন অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস। সো এটার মেকানিজম অফ অ্যাকশনে তোমার আমি যে বলছি কি এটার মেইন কজ অফ ডিপ্রেশন হচ্ছে মোনোমাইন নিউরোট্রান্সমিটার্স গুলো ডিক্রিজ হয়ে যাবে। সো দ্য
This drugs blocks the reuptake of the amine neurotransmitters in the presynaptic cleft. যখনই reuptake গুলা block হয়ে যায় তাইলে তো neurotransmitters এর concentration will be increased in the synaptic cleft. So it causes relief of depression. তো এটা হচ্ছে একটা তো amine neurotransmitter কে increase করে দিতেছে। তারপর এটা আবার আদার রিসেপ্টর সাথেও কাজ করবে। ফর এক্সাম্পল অ্যান্টিমাস্কারাইনিক যে মাস্কারাইনিক রিসেপ্টরস গুলার সাথে বাইন্ড করে এটা অ্যান্টিমাস্কারাইনিক ইফেক্ট শো করতে পারে। এটা হচ্ছে তোমার হিস্টামাইন রিসেপ্টর সাথে বাইন্ড করে সেডেটিভ ইফেক্ট গুলা শো করতে পারে। তারপর এটা হচ্ছে অন্য রিসেপ্টর সাথে ফর এক্সাম্পল এটা হচ্ছে সেন্ট্রাল H1 রিসেপ্টর সাথে বাইন্ড করে তোমার হচ্ছে সেডেশন শো করবে। আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর সাথে বাইন্ড করবে, এটা ইফেক্ট দেখাবে। আর এটা হচ্ছে প্রিসিন্যাপটিক যে আলফা 2 রিসেপ্টরস গুলা ছিল ওগুলা সাথেও বাইন্ড করে নর adrenaline ke noradrenaline synthesis ke increase করে দিবে। সো দিস ইজ হাউ দ্য ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ওয়ার্ক। কিন্তু এখানে এই যে 4-5টা আমি যে বললাম এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাথোলজি সবচেয়ে ইম্পর্টেন্ট মেকানিজম ফর দ্য রিলিফ অফ ডিপ্রেশন হচ্ছে যে সুরের রিআপটেক ইনহিবিটরস ইনহিবিশন যেটা ছিল সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মেকানিজম ফর দ্য রিলিফ অফ ডিপ্রেশন। যে বাকিগুলা ইফেক্ট আছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগসের এগুলা তো আমরা চাই নাই। তো যখনই তোমাদেরকে হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করা হবে আর সাইড ইফেক্ট জিজ্ঞেস করা হবে তখন তুমি এই যে বাকি 4টা যে ড্রাগসের কাজ আছে এগুলা তুমি লিখে দিতে পারো। কজ আমরা তো এখানে হচ্ছে ডিপ্রেশনের জন্য ইউজ করতেছি, বাকি ইফেক্টস গুলা তো আমাদের দরকার নেই, কিন্তু তাও ড্রাগসের ইন্ট্রিনসিক প্রপার্টি হিসাবে এগুলা ইফেক্ট শো হচ্ছে। সেজন্য যদি তুমি একটা এই যে মেকানিজম অফ অ্যাকশন অফ আ ড্রাগ মনে করতেছো তাইলেই তোমার হচ্ছে 2টা কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে। একটা তো মেকানিজম অফ অ্যাকশন হাউ দ্য ড্রাগস অ্যাক্ট, আর একটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগ সাইড ইফেক্ট অফ ড্রাগ কি কি হইতে পারে। তো এরকম করে তোমরা হচ্ছে মনে রাখতে পারো। তারপরে যদি আমরা যাই রিগার্ডিং ট্রাইসাইক্লিক, এখন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট তো আমরা বলে ফেলছি। এখন হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট ইজ সেলেক্টিভলি সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস। তো এখানে তো নামেই বলা আছে এটা হচ্ছে সেলেক্টিভলি শুধু সেরোটোনিন রিআপটেককে ইনহিবিট করতেছে। তো যে ড্রাগস গুলা এখানে যে ড্রাগস গুলা আছে পারঅক্সিটিন ফ্লুঅক্সিটিন এগুলা হচ্ছে তোমার সেরোটোনিন ট্রান্সপোর্টার যেগুলো আছে ওগুলাকে ব্লক করে দিবে। যখন ট্রান্সপোর্টার থাকবে না তাইলে তো সেরোটোনিন রিআপটেক হচ্ছে না। তো সেরোটোনিন যখন যখন রিআপটেক হচ্ছে না তখন তো সিনাপটিক ক্লেফটে বেশি হয়ে যাচ্ছে। সো ইট কজেস রিলিফ অফ ডিপ্রেশন। এরকম করে তোমরা হচ্ছে 2টা মেকানিজমকে সহজভাবে বলে দিতে পারো। তো এখানে আফটার মেকানিজম তোমার জিজ্ঞেস করতে পারে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস কোথায় কোথায় ইউজ করা যাবে। তো যেহেতু নামেই আছে তোমরা তো ডিপ্রেশনে ইউজ করতে পারবা। আরেকটা হচ্ছে তোমরা ডিপ্রেশন উইথ ইনসোমনিয়াতে ইউজ করতে পারবা। যেটা আমরা বলছি সেন্ট্রাল H1 রিসেপ্টরস কে ইনহিবিট করতেছে, ওখানে সেডেটিভ ইফেক্ট করতেছে। তো আমরা হচ্ছে ইনসোমনিয়ার জন্য আমরা এই যে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস গুলো ইউজ করতে পারি, কিন্তু এটা বেশি ইউজ করা হয় না বিকজ উই হ্যাভ সো মেনি ড্রাগস ফর ইনসোমনিয়া যেটা আমরা কালকে ডিসকাস করছি দ্যাট আর ভেরি ইফেক্টিভ ফর দ্য ইনসোমনিয়া। তো এরকম করে আর হচ্ছে তোমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়েও তোমরা এটা ইউজ করতে পারো। আর ডিফারেন্ট ওসিডি নিয়ে আর ডিফারেন্ট ইটিং ডিসঅর্ডার্স নিয়েও তোমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস গুলা ইউজ করতে পারো। আর আমার কি বোঝা যাচ্ছে আর না? জি আপু বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগাই। হ্যাঁ জি আপু। আচ্ছা, তো ইন্ডিকেশন পরে আমরা অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করতে। অ্যাডভার্স ইফেক্ট তো আমি বলেই দিলাম, তুমি যে কোনো ড্রাগস পড়ো তাইলে ওই যে ড্রাগসের মেইন কাজটা কি আর হচ্ছে বাকি রিসেপ্টরস এর উপরে কি কি কাজ করতেছে যদি তোমরা একটু চিন্তা করো তাইলেই তুমি সাইড ইফেক্ট অ্যাডভার্স ইফেক্ট গুলা মানে আলাদা করে কিছু মনে রাখা দরকার নাই। তুমি ওইগুলা ইফেক্টস দিয়ে ওইগুলা মেকানিজম অফ অ্যাকশন দিয়েই তুমি হচ্ছে সাইড ইফেক্টস গুলা লিখে দিতে পারো সহজভাবে। তো এখানেও তোমরা ওই রকমই করবা। তো তারপর আমরা যাই আরেকটা খুবই কমন কোয়েশ্চেন হচ্ছে which one is more preferable, the tricyclic antidepressant or the selectively serotonin reuptake inhibitors। তো এই দুইটার মধ্যে হচ্ছে যদি এটাও কোয়েশ্চেন আসতে পারে আবার ডিফারেন্সেসও আসতে পারে, মানে অ্যান্সার সেম কিন্তু কোয়েশ্চেন অনেক ধরনের আসতে পারে। তো এটার একটা অ্যান্সার হচ্ছে we prefer selectively serotonin reuptake inhibitors rather than TCA.
or selectively serotonin reuptake inhibitors has more advantages than TCA. Why? তো এখানে তোমরা বলে দিতে পারো কি selectively serotonin reuptake inhibitors আমরা যে মেকানিজমে বলছি it is only directed for the serotonin receptors and it doesn't have other side effects such as the alpha adrenergic receptors গুলো আছে ওটাকে তো ব্লক করতেছে না, তো এখানে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া পোস্টুরাল হাইপারটেনশন এগুলো তোমার থাকবে না। তারপর এটা হচ্ছে মাস্কারাইনিক ইফেক্ট শো করতেছে না, তারপর এটা সেডেটিভ ইফেক্ট শো করতেছে না, এরকম করে তোমরা হচ্ছে অ্যাডভান্টেজেস গুলা বলে দিতে পারো। আর হচ্ছে আর তো আর কিছু আছে স্বর্ণা অ্যান্টি ডিপ্রেসেন্ট মধ্যে, আমার তো মনে হয় এতটুকুই। জি আপু, আর কিছু আর পাচ্ছি না আপু। হ্যাঁ, আজকে আমরা যেগুলো টপিক ডিসকাস করবো ওটা খুবই ছোট টপিক আর খুবই স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, মানে তেমন মানে যেগুলা রিটার্নে কোয়েশ্চেন করা হয় ওগুলাই ভাইভাই কোয়েশ্চেন করা হবে। আর হ্যাঁ, এখন হচ্ছে আমি একটা ভাইভাই একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যেটা আমরা রিটার্নে বেশি ধরা হয় না, মানে হোয়াট আর দ্য লাইক হাউ লং ডু ইউ প্রেসক্রাইব অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস। তো এটা কোয়েশ্চেন টিচার একটু তোমাদের কনসেপ্ট চেক করার জন্য জিজ্ঞেস করতে পারে। তো এটা হচ্ছে আমরা একটা কনসেপ্ট কি ক্লিয়ার করতে হবে কি যখনই আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস দিব তখন হচ্ছে এটা যে রিসেপ্টর সাথে বাইন্ড করে এটা মানে এটার কাজ শুরু করে দিবে, তারপর হচ্ছে আমাইন নিউরোট্রান্সমিটারের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করে দিবে, কিন্তু যে আমাইন যে প্যাথোলজি ছিল ডিক্রিজ ইন দ্য আমাইন নিউরোট্রান্সমিটার্স এটা ইনক্রিজ হয়ে গেছে, তাও মানুষের ডিপ্রেশনটা কমবে না, মানুষ পজিটিভ ইফেক্ট অফ দ্য ড্রাগ ফিল করবে না, এটা for certain week because এখানে কি একটা বলা হয় যে আমরা নিউরোট্রফিক হাইপোথেসিস বলছিলাম, তো ওই বেসিসে কি বলা হয়েছে কি দো দ্য মাইন্ড কনসেন্ট্রেশন উইল বি ইনক্রিজ, কিন্তু ওই যে নিউরোট্রফিক সাপোর্ট গুলা তৈরি হইতে তোমার 2 to 3 উইকস লাগবে, সেজন্য আমাদেরকে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগসকে অ্যাটলিস্ট 2 উইকস পর্যন্ত কন্টিনিউ করার পরই আমরা হচ্ছে কিছু পজিটিভ ইফেক্টটা দেখতে পারবো, তাড়াতাড়ি আমরা কোনো কিছু ইফেক্ট দেখতে পারবো না। তো ম্যামকে বলে দিবা কি ম্যাম অ্যাটলিস্ট আমাদেরকে 2 to 3 উইকস কন্টিনিউ করতে হবে অ্যান্ড আ প্রলং থেরাপি ইজ রিকোয়ার্ড ফর দ্য অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস। বুঝতে পারছো? জি আপু, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে তোমার এটাও জিজ্ঞেস করতে পারি কি তুমি অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস দেওয়ার পরে কি অ্যাডভাইস করবা পেশেন্টকে। তো এখানে কি হবে কি যে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস এর তো যে সেডেটিভ ইফেক্ট আসবে, তো মোস্ট অফ দ্য মানুষকে যখনই অ্যান্টি ডিপ্রেসেন্ট থেরাপি শুরু করা হয় তখন হচ্ছে ও একটু সেডেটিভ ইফেক্টের জন্য ও মোস্ট অফ দ্য টাইম ঘুম পাবে, সারাদিন ঘুম পাবে, ওর একটু ড্রাউজিনেস হবে, লিথার্জিক হবে, তো সেই জন্য ও হচ্ছে লাইক ইট কজেস দ্য পেশেন্ট টু উইথড্র ফ্রম দ্য ড্রাগ থেরাপি, সেই জন্য পেশেন্টরা হচ্ছে মাঝখানেই ছেড়ে দেয়। সো উই হ্যাভ টু কাউন্সিল দেম কি this kind of effect can occur, so আপনারা হচ্ছে টেনশন করবে না, এটা কয়েকদিন পরে বডি যখন অ্যাডাপ্ট করবে ড্রাগকে তাইলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তো এরকম করে পেশেন্টকে কাউন্সিল করতে হবে। তো এটা একটু জিজ্ঞেস করতে পারে, মানে সবসময় করে না, যদি টিচাররা চায় এটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তো অ্যান্টি ডিপ্রেসেন্ট নিয়ে এরকমই, তাইলে আমরা আগাই। হ্যাঁ জি আপু। তো নেক্সট হচ্ছে রিগার্ডিং অ্যান্টিসাইকোটিক ড্রাগস। এখন অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর যাওয়ার আগে আমরা একটু সাইকোসিস নিয়ে কথা বলি। তো সাইকোসিস হচ্ছে আ টাইপ অফ মেন্টাল ডিসঅর্ডার। তো সাইকোসিস মেন্টাল ডিসঅর্ডার হবে, তো এখানে মেইনলি তোমার হচ্ছে থট প্রসেস impaired হয়ে যাবে ডিউ টু দ্য ভ্যারাইটিস অফ দ্য কেমিক্যাল প্রসেসেস গোয়িং ইন দ্য ব্রেন। তো তোমার হচ্ছে সাইকোসিসের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে সাইজোফ্রেনিয়া। তো ইন কেস অফ সাইজোফ্রেনিয়া পেশেন্টের হচ্ছে তোমার ডেলিউশন থাকবে, অডিটরি হ্যালুসিনেশন থাকতে পারে, ভিজুয়াল হ্যালুসিনেশন থাকবে, ও হচ্ছে একটা আলাদাই দুনিয়াতে থাকবে, মানে ও হচ্ছে পুরা না কিন্তু টু আ সার্টেন এক্সটেন্ট রিয়ালিটি থেকে ডিট্যাচ হয়ে যাবে, ও হচ্ছে মানে নিজের ওল্ড ইমাজিনারি ওল্ডে থাকতে চায়। তো এরকম হচ্ছে সাইকোসিস এর পেশেন্টের ফিচার্স। তো এখন সাইকোসিস এর কি হয় মানে কিসের জন্য সাইকোসিস হচ্ছে যদি এটা আমরা বলি তাহলে হচ্ছে এটা এভিডেন্স পাওয়া গেছে কি সাইকোসিসের সময় ব্রেনের মধ্যে এক্সেসিভ ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি হয়, তো এটা এভিডেন্স দেখা যাচ্ছে। সাইকোসিসের তেমন কোনো কজ নাই, কিন্তু this has been like seen certain evidence has been found that there will be increase in the dopaminergic activity in the brain during the in a person suffering from psychosis. এখন ডোপামিন তো স্ট্রংলি ইনহিবিটর, দে ট্রুলি ইনহিবিটর নিউরোট্রান্সমিটার, আমরা এটা জানি। এটা হচ্ছে বডিতে ডিফারেন্ট পাথওয়ে থেকে রিলিজ হয়। ফর এক্সাম্পল মেইনলি আমরা হচ্ছে 5টা পাথওয়ে কনসিডার করি, ডোপামিনার্জিক পাথওয়ে, সেখান থেকে হচ্ছে ডোপামিন রিলিজ হয়। কিন্তু আমাদেরকে মাথায় কি রাখতে হবে কি ডোপামিন তো মানে নিউরোট্রান্সমিটার সেমই, কিন্তু
depending upon the site from where the dopamine is released, এটার কাজ হচ্ছে ডিফারেন্ট থাকবে ফাংশন। ফর এক্সাম্পল যদি আমরা মেসোকর্টিক্যাল মেসোলিম্বিক পাথওয়ে থেকে কনসিডার করি, তাহলে ইট ইজ মেইনলি রিলেটেড টু দ্য বিহেভিয়ার। যদি আমরা নাইট্রোস্ট্রাটাল পাথওয়ে কনসিডার করি, ইট ইজ মেইনলি রিলেটেড টু দ্য ভলান্টারি মুভমেন্টস। তো তো এটার হচ্ছে এটা বুঝো কি ডোপামিন হচ্ছে 5টা পাথওয়ে দেখে রিলিজ হয়, আর 5টা পাথওয়ে থেকে রিলিজ ডোপামিন এটা হচ্ছে ডিফারেন্ট ফাংশন করবে অ্যাজ পার দ্য লাইক সাইট ফ্রম হোয়ার দে আর রিলিজ। দেখি বুঝতে পারছো? জি আপু, বুঝতে পারছি। ঠিক আছে। তো যেহেতু এই যে 5টা পাথওয়ে বইয়ে আছে, তোমরা আমাকে কি বলা লাগবে? না আপু, আচ্ছা আপনি ঠিক সুবিধা আছে। মতো বললেন। আচ্ছা ওকে, যে তারপর হচ্ছে মেসোলিম্বিক মেসোকার্টিক্যাল পাথওয়ে আমি যে বললাম এটা হচ্ছে রিলেটেড টু দ্য বিহেভিয়ার। সেজন্য আমাদের সাইকোসিসে তো আমাদের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে মানুষের, তাই না? থট প্রসেস জি চেঞ্জ আপু। হচ্ছে। সেজন্য আমাদের ড্রাগস যে অ্যান্টিসাইকোটিক ড্রাগস হচ্ছে এটা মেইনলি ফোকাস করবে অন দ্য মেসোলিম্বিক মেসোকার্টিক্যাল পাথওয়ে, কজ এখানে তো বিহেভিয়ারের মানে ইট ইজ রিলেটেড টু দ্য বিহেভিয়ার। সেজন্য অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলা হচ্ছে এই পাথওয়েতে মেইনলি ফোকাস করবে। অন্য পাথওয়েতেও act করবে, but we are taking consideration of the mesolimbic mesocortical pathway as the major one. ঠিক আছে? জি আপু। হ্যাঁ, এখন এটার পরে আমরা যাই ক্লাসিফিকেশন অফ দ্য অ্যান্টিসাইকোটিক। ক্লাসিফিকেশনে হচ্ছে খুবই এটা ধরা হয় টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক and then the atypical antipsychotic, or you can also consider it as the first generation and the second generation antipsychotic. এখানে ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিকে হচ্ছে তোমার 4টা গ্রুপ আছে, আবার মানে 4টা গ্রুপ আছে, সেটার ভিতরে অনেক কিছু নাম আছে। তো এটা মুখস্থ করতে একটু কঠিন হয়ে যাবে। তো এটার জন্য তোমরা একটা নিমোনিক্স ইউজ করতে পারবা। তো তোমরা কি জানো যে আমরা হচ্ছে পেশেন্টের যখনও আমরা তাড়াতাড়ি লিখি তাহলে পিটি লিখি না, জি পেশেন্টের আপু। ডিনোট করার জন্য। তো পেশেন্ট বডি মাস, দ্যাট ইজ পিটি বিএম করে তোমরা নিমোনিক্স মনে করতে পারবা। পি থেকে ফেনোথায়াজিন, তো টি থেকে থায়োজানথিন, বি থেকে বিউটাইরোফেনন, এন থেকে মিসালিনিয়াস। এরকম করলে তোমার এক্সামে সহজ হয়ে যাবে মনে করার জন্য, আর মানে কোনো কনফিউশন থাকবে না। তো এরকম করে তোমরা হচ্ছে এক্সামে লিখতে পারো। তারপরে তো অটিপিক্যাল অর সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক্স আছে। তো ওখানে হচ্ছে তোমার হচ্ছে অক্সাপাইন, ক্লোনাজাপাইন এন্ড দেন রেসপেরিডোন, এরকম করে অনেক ধরনের ড্রাগস আছে, ওগুলা তোমরা লিখে দিতে পারো। এখন তোমার এখান থেকে হচ্ছে আর ক্লাসিফিকেশনে হচ্ছে তোমার এটা অ্যাকর্ডিং টু দ্য জেনারেশন মনে করলেই তোমার যথেষ্ট রিটার্নার ভাইভার জন্য। কিন্তু ভাইভাই কখনো কখনো ক্রস কোয়েশন হিসাবে তোমার পোটেন্সি অফ দ্য ড্রাগস নিয়ে একটু জিজ্ঞেস করা হয়। মানে টিচাররা বলতে পারে আচ্ছা বলো কোনটা হচ্ছে কোনটা অ্যান্টিসাইকোটিক ড্রাগস হচ্ছে লো পোটেন্ট আর কোনটা হচ্ছে বেশি পোটেন্সি আছে, এরকম জিজ্ঞেস করতে পারবে। আর হচ্ছে তোমার যখন ডিফারেন্সেস লিখবা তখন তো তোমার অনেক মানে 2টা ড্রাগস মাঝখানে এই যে টিপিক্যাল আর অটিপিক্যাল মধ্যেও একটা ড্রাগস এর এক্সাম্পল দিয়ে ডিফারেন্সেস আসবে। তো তখনও তোমার একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হিসাবে পোটেন্সিকে আনতে পারো। সেজন্য তোমরা একটু ক্লাসিফিকেশনের মধ্যে ওই যে অ্যাকর্ডিং টু পোটেন্সিও একটু দেখতে পারো। এটা করলে তোমার ডিফারেন্সিয়েসের জন্য সুবিধা হয়ে যাবে, আর ভাইভাতে যদি তোমাকে বাই চান্স জিজ্ঞেস করা হয় তখনও তুমি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, এখন হচ্ছে আফটার ক্লাসিফিকেশন যদি আমরা যাই, এখন হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন তো আমি বলেই দিলাম যে ডিফারেন্ট পাথওয়ে আছে, সেন্ট্রাল যে 5টা ডোপামিনার্জিক পাথওয়ে আছে ওখানে অ্যাক্ট করবে অ্যান্ড রিডিউসেস দ্য ডোপামিন কনসেন্ট্রেশন। মেইনলি অ্যান্টিসাইকোটিক ইফেক্ট হচ্ছে তোমার মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়ে দিয়ে হয়। ওখানে যখনই তোমার হচ্ছে মেজোলিম্বিক মেজোকর্টিক্যাল পাথওয়েতে অ্যাক্ট করবে ড্রাগস গুলা, তখন হচ্ছে তোমার ওই যে সাইকোটিক বিহেভিয়ার, ফর এক্সাম্পল অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা কম হয়ে যাবে, ডেলিউশনস কম হয়ে যাবে, হ্যালুসিনেশনস কম হয়ে যাবে, পেশেন্ট হচ্ছে পিস ফিল করবে। সো অ্যান্টিসাইকোটিক ইফেক্ট এরকম করে শো করবে। তাইলে আর along with acting on these receptors, antipsychotic drugs হচ্ছে অন্য রিসেপ্টর সাথেও বাইন্ড করে। ফর এক্সাম্পল the serotonin receptor, histamine receptors
and then alpha adrenergic receptors, muscarinic receptors সাথে বাইন্ড করে এটা অন্য ইফেক্ট শো করতে পারে। আমি যেরকম আগেই বলছি এইরকম ইফেক্টস হচ্ছে যখন তোমাদের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট জিজ্ঞেস করায় তাইলে তোমরা হচ্ছে সবগুলা লিখে দিবা, বিকজ দ্য ড্রাগ ইজ অ্যাক্টিং অন অল অফ দেম। কিন্তু যখন তোমার হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন ধরা হয় তাইলে হচ্ছে তোমরা দেখবা মার্কস কি রকম আছে, অ্যান্টিসাইকোটিক লেখা হয়েছে নাকি পুরো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট জিজ্ঞেস করা হয়েছে। যদি অ্যান্টিসাইকোটিক লেখা হইলে তো তোমার সব কিছু লেখা লাগবে না, শুধু অতটুকু লিখে দিবা। কিন্তু যদি আর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট জিজ্ঞেস করা হইলে সব ড্রাগস রিসেপ্টরস এর উপরে কাজগুলা লিখে দিবা। তারপর হচ্ছে তোমার এটার পড়ার পরই তুমি তো সাইড ইফেক্টস গুলা এখন মানে পারবাই, তাই না? আমি যে আগে বললাম এই যে ড্রাগস এর ডিফারেন্ট রিসেপ্টরস এর সাথে ইফেক্টস গুলাই হচ্ছে ড্রাগস এর সাইড অ্যাডভার্স ইফেক্টস গুলা। এখন যদি আমরা যাই ইন্ডিকেশনস অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস, এখন অ্যান্টিসাইকোটিক ড্রাগস আমরা হচ্ছে সাইকোটিক যে প্যাথোলজিস আছে ওটাতে তো ইউজ করবোই, ফর এক্সাম্পল সাইজোফ্রেনিয়া, সাইজোএফেক্টিভ ডিসঅর্ডার্সে, সাইকোলজিক্যাল ডিপ্রেশন থাকলে, তারপর হচ্ছে টরেট সিনড্রোম থাকলে এগুলো আমরা ইউজ করতে পারবো। Along with this, we can also use the antipsychotic drugs in case of as anti-emetic হিসাবেও আমরা ইউজ করতে পারি। আর অ্যান্টিসাইকোটিক হচ্ছে তোমার যখন আমরা হিপনোটিক্স এর সাথে দিই, অ্যানাস্থেটিক ড্রাগস এর সাথে দিই, তাহলে এটা হচ্ছে সাপোর্টিভ রোল প্লে করবে। তো এটা হচ্ছে ইন্ডিকেশনস অফ দ্য অ্যান্টিসাইকোটিক ড্রাগস। এখন হ্যাঁ, আর যদি আমরা আর কোনো প্রশ্ন আসে আর না? না আপু, কভার করে গেছে সবকিছু অ্যান্টিসাইকোটিক থেকে, তাই না? আর হচ্ছে ওই যে হ্যাঁ, আর এটা এখানে বাই মধ্যে হচ্ছে ডিফারেন্স আসবে মাঝে মধ্যে টিপিক্যাল আর অ্যাটিপিক্যালের মধ্যে। তো টিপিক্যাল আর অ্যাটিপিক্যাল মধ্যে তো আমরা বলতেই পারি টিপিক্যাল ড্রাগস গুলা হচ্ছে তোমার বেসিক্যালি ডোপামিন রিসেপ্টরের উপরে অ্যাক্ট করবে, কিন্তু যে অ্যাটিপিক্যাল ড্রাগস গুলা আছে ওটা হচ্ছে তোমার সেরোটোনিন রিসেপ্টরস এর সাথে বেশি বাইন্ড করে। আর হচ্ছে তারপর তোমার আলফা ব্লকিং ইফেক্ট, হিস্টামিনার্জিক ইফেক্ট, অট্রোপিন ইফেক্টস গুলো আছে টিপিক্যালের সাথে থাকবে কিন্তু অ্যাটিপিক্যাল ড্রাগস এর সাথে থাকবে না। আর টিপিক্যাল ড্রাগস হচ্ছে তোমার কগনিটিভ ফাংশনস যেগুলো আছে ওটাকে ইম্পেয়ার করে দিবে, কিন্তু অ্যাটিপিক্যাল ড্রাগস এটাকে ইম্পেয়ার করবে না। সেজন্য অ্যাটিপিক্যাল ড্রাগস আর মোর অ্যাডভান্টেজিয়াস দ্যান দ্য টিপিক্যাল ড্রাগস। সো এরকম করে তোমরা হচ্ছে দুইটাই কোশ্চেনই ডিল করতে পারছো। এখন যদি আমি ভাই বলি তাইলে হচ্ছে এখানে আমি একটা তেমন ফোকাস করি নাই রিগার্ডিং দ্য নাইগ্রোস্ট্রাইটাল পাথওয়ে, এটাতে আমি একটু বলি সো দ্যাট আমাদের যখন অ্যান্টি পার্কিনসনিজম পড়বো তখনও একটু হেল্প হয়ে যায়। তো যখনই নাইগ্রোস্ট্রাইটাল পাথওয়েতে অ্যান্টি সাইকোটিক ড্রাগস গুলা কাজ করবে তখন হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম শো করবে। এখন এক্সট্রা পিরামিডাল সিনড্রোমস কি? তো এটা হচ্ছে যদি এটা তো খুবই ভাস্ট টপিক, কিন্তু যদি সিম্পল ভাষায় বললি তাহলে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম হচ্ছে একটা মুভমেন্ট ডিসঅর্ডার। এখানে মুভমেন্ট বডি এর মুভমেন্ট গুলো অ্যাবনর্মাল হয়ে যায়। তো হোয়াই ডাজ ইট হ্যাপেন? তো অ্যান্টিসাইকোটিক ড্রাগস কেন এরকম একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করতেছে বডিতে? তো এটা যদি বলি তো তোমার ব্রেনে হচ্ছে বেসাল গ্যাংলিয়া, যদি তোমরা মানে তোমাদের মনে আছে যে বেসাল গ্যাংলিয়া স্ট্রাটাম নাইগ্রা থাকে, ওটা হচ্ছে ভলান্টারি মুভমেন্ট কন্ট্রোল করে। তো তোমার হচ্ছে ওখানে তো ডোপামিন তো ট্রুলি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তো ডোপামিনার্জিক ইনহিবিটরি নিউরনস আর হচ্ছে কোলিনার্জিক এক্সাইটেটরি নিউরনস গুলা হচ্ছে ব্যালেন্স থাকে। তো এটা হচ্ছে বডি পোস্টারকে আর মুভমেন্টস গুলাকে মেনটেন করে। কিন্তু তোমার যখনই অ্যান্টিসাইকোটিক দিবা তখন তো ডোপামিন সিক্রেশনকে তো কম করে দিছে, সো দ্যাট দ্য কোলিনার্জিক যে এক্সাইটেটরি অ্যাক্টিভিটি ছিল ওটা তো ওভার পাওয়ার করে দিবে টু দ্য ইনহিবিটরি অ্যাক্টিভিটি। সেটার জন্য তোমার এক্সট্রা পিরামিডাল সিনড্রোমস গুলা প্রডিউস হবে। এখানে শুরুতে তোমার হচ্ছে ডিস্টোনিয়া হয়ে যাবে, দ্যাট মিনস অ্যাবনর্মাল কন্ট্রাকশন। তারপর তোমার হচ্ছে আখাথিসিয়া হয়ে যাবে, তারপর টার্ডাইভ ডিসকাইনেসিয়া হয়ে যাবে, এই পিরামিডাল সিমটমস গুলা হয়ে যাবে। তো এরকম হবে। তো তোমার টিচার এখানে জিজ্ঞেস করবে কি আচ্ছা তো তোমার তো তুমি যখন অ্যান্টিসাইকোটিক্স দিবা সাথে কি অন্য কিছু ড্রাগস দিবা? তাইলে হচ্ছে তুমি বলতে পারো কি হ্যাঁ ম্যাম আমরা হচ্ছে অ্যান্টিসাইকোটিক্স দেওয়ার সময় আমরা হচ্ছে অন্য প্রোসাইক্লিডিনটা দিতে পারি। তো কেন?
কজ হচ্ছে প্রোসাইক্লিডিন তো তোমার হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস। এখানে তুমি দেখতেই পারছো যে অ্যান্টিসাইকোটিক্স হচ্ছে দে আর ভেরি লাইক risky for the they are very they have a great potential for developing extrapyramidal syndromes. তো যদি পেশেন্টকে এক্সট্রাপিরামিডাল সিনড্রোমস ডেভেলপ করে দ্যাট মিনস এটা তো খুবই মানে খারাপ হয়ে গেল। তুমি একটা ট্রিটমেন্ট করতেছো আরেকটা প্যাথোলজি ইনভাইট করতেছো। সেটার জন্য যখন আমরা প্রোসাইক্লিডিন দিই তো এটা তো অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট, এটা কোলিনার্জিক এক্সাইটেটরি সিস্টেমকে ইনহিবিট করে দিবে। সেজন্য তো when prescribing antipsychotic drugs we must or we should prescribe procyclidine or other types of anticholinergic medications. তো এটা জিজ্ঞেস করতে পারে ভাইভাতে। জি ঠিক আছে না? এখন আমরা আগাই। ঠিক আছে? জি আপু। আচ্ছা, এখানে হচ্ছে আমরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগসে যাই। এখন অ্যান্টি এপিলেপটিক ড্রাগসে যাওয়ার আগে আমরা একটু বেসিক কনসেপ্টটা একটু মানে বেসিক কনসেপ্টে যাই এপিলেপসি নিয়ে। তো হোয়াট ইজ এপিলেপসি? এপিলেপসি হচ্ছে ইট ইজ দ্য রিকারেন্ট or the epilepsy হচ্ছে তোমার recurrent or the periodic seizures which occurs with in an undetected or unprovoked fashion. That means এখানে সবকিছু টার্ম খুবই ইম্পর্টেন্ট। তো তোমার হচ্ছে epilepsy is a periodic মানে একটা সিজার যখন হচ্ছে তোমার একটা পার্টিকুলার মানে একটা পার্টিকুলার ডিউরেশনে হচ্ছে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে হচ্ছে, তখনই আমরা হচ্ছে একটা সিজার যদি একটা পার্টিকুলার ডিউরেশনে হচ্ছে উইথাউট এনি স্টিমুলাস দ্যাট মিনস আনপ্রোভোকড, যেটা আমি বলছিলাম। যদি সিজার হচ্ছে কোনো কিছু আন্ডারলাইনিং কজ ফর এক্সাম্পল হাইপোগ্লাইসেমিয়া, হেড ইনজুরি, হেড টিউমার, ব্রেন টিউমার এটার জন্য হয়, তাইলে ওটাকে আমরা এপিলেপসি বলবো না, ওটাকে আমরা নন এপিলেপটিক সিজার্স বলবো। কিন্তু যে সিজার্সটা কোনো কিছু প্রভোকেশন ছাড়াই হচ্ছে at a regular interval of the time আর ওটা হচ্ছে স্পন্টানিয়াস হচ্ছে, কোনো কিছু আগের কোনো সাইন ছাড়াই স্পন্টানিয়াস তোমার সিজার হয়ে ফেলছে, এটা অনেক 6 to 12 মান্থস পর্যন্ত একটা পেশেন্টে হচ্ছে, তাইলেই তোমরা হচ্ছে ওটাকে এপিলেপসি বলবা। এখন হোয়াট ইজ সিজার? সিজার হচ্ছে তোমার ব্রেনের অ্যাবনর্মাল ফাংশন in which there will be abnormal electrical discharges from the brain. এখন ব্রেন থেকে যে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জেস হচ্ছে এটা একটা পার্টিকুলার পার্ট অফ দ্য ব্রেন থেকেও হইতে পারে আর তোমার থ্রু আউট দ্য ব্রেন থেকেও হইতে পারে। তো ডিপেন্ডিং আপন দ্য পার্ট অফ দ্য ব্রেন ফ্রম হুইচ দ্য ইলেকট্রিক্যাল abnormal electrical discharges are being produced, epilepsy এর ম্যানিফেস্টেশন অনেক ভেরিয়েবল থাকতে পারে। ফর এক্সাম্পল যদি তোমার মোটর এরিয়াতে অ্যাবনর্মাল হয়, মোটর এরিয়া অ্যাবনর্মাল হয়, ওখান থেকে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জেস আসলে তোমার হচ্ছে ওখানে টুইস্টিং হয়ে যাবে, কন্ট্রাকশন হয়ে যাবে এরকম। যদি তোমার হচ্ছে সেন্সারি এরিয়াতে আসবে তাহলে তোমার সেন্সারি ইম্পালসেস গুলা ইম্পেয়ার্ড হয়ে যাবে এরকম। তো তোমার হচ্ছে এপিলেপসি মানে এক্সাক্ট এটাই হবে এরকম বলা যাবে না, তোমার ভেরিয়েবল ম্যানিফেস্টেশন থাকতে পারে। তো আমি এখানে একটু এপিলেপসি টাইপস নিয়ে কথা বলতে চাই। এখানে হচ্ছে একটা পার্শিয়াল সিজার্স থাকবে আর হচ্ছে জেনারেলাইজ সিজার্স থাকবে। ইন কেস অফ পার্শিয়াল সিজার্স তোমার কি হবে কি পার্শিয়াল সিজার আর জেনারেলাইজ সিজারের মধ্যে পার্থক্য হচ্ছে পার্শিয়াল সিজারে তোমার হচ্ছে আ পার্ট অফ দ্য ব্রেন উইল বি অ্যাফেক্টেড। ইন কেস অফ জেনারেলাইজ তোমার হচ্ছে ওই যে স্প্রেড হয়ে পুরো জেনারেলাইজ ব্রেন থেকেই তোমার অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জেস আসতেছে। ইন কেস অফ পার্শিয়াল তোমার হচ্ছে সিম্পল পার্শিয়াল সিজার আর কমপ্লেক্স পার্শিয়াল সিজার আর পার্শিয়াল সিজার যেটা পরে হচ্ছে সেকেন্ডারিলি জেনারেলাইজ হইতে পারে। তো সিম্পল পার্শিয়াল সিজার আর কমপ্লেক্স পার্শিয়াল সিজারের মধ্যে তোমার হচ্ছে একটাই ডিফারেন্স, কমপ্লেক্সের ক্ষেত্রে তোমার আনকনসিয়াস হবে কিন্তু সিম্পল পার্শিয়াল ক্ষেত্রে পেশেন্ট কনসিয়াসই থাকবে, হি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। তো এটাই। এখন হচ্ছে তোমার জেনারেলাইজড সিজার্সে যদি আমি যাই ওখানে 5-6টা টার্ম আছে। আমি অনেক স্টুডেন্টই এই টার্মস নিয়ে কনফিউজ হয়ে যায়, মানে সিজার বলতেছে আবার অ্যাবসেন্স বলতেছে, অ্যাবসেন্স সিজার মানে কি এটা মানে মানুষের মানে একটু স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। তো আমি এখানে একটু সিম্পলিফাই করে আমি এই যে 5-6টা টপিক গুলো একটু এক্সপ্লেন করে দিতে চাই তোমাদেরকে সো দ্যাট লাইক ইউ ডু নট গেট কনফিউজ।
আচ্ছা, তো জেনারেলাইজ সিজারের মধ্যে আগে তো আসবে জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার। এখানে যে টনিক বলা হয়েছে, টনিক মানে হচ্ছে সাস্টেইনড কন্ট্রাকশন। এখানে তোমার মাসলস সাস্টেইনড কন্ট্রাক্টেড হিসাবে থাকবে, তো তোমার মুভমেন্ট ইম্পেয়ার হয়ে যাবে। আর যে ক্লনিক বলা হয়েছে, ক্লনিক মানে তোমার কন্ট্রাকশন হবে আবার রিল্যাক্সেশন হবে। দ্যাট মিনস ইন কেস অফ জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার্স, তোমার আ গ্রুপ অফ তোমার মাসলস হচ্ছে স্টেট অফ কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনে চলে যাবে। আর মানুষরা যেটাকেই বলে যে খিঁচুনি হয়, এরকম কনভালজেন্স, এটাকেই বলে। তো তোমার হচ্ছে সেকেন্ড হচ্ছে অ্যাবসেন্স সিজার্স। এখন অ্যাবসেন্স সিজার মানে তোমার ব্রেন থেকে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জেস হচ্ছে, মানে যে প্যাথোলজিক্যাল ইপিলেপসির প্যাথোলজিটা ব্রেনে হচ্ছে, কিন্তু এটা ম্যানিফেস্টেশন তুমি এত দেখতে পারবে না। এটা হচ্ছে ফর এক্সাম্পল তোমার হচ্ছে 3 to 5 সেকেন্ডসের জন্য তোমার ফ্রিকুয়েন্ট আই ব্লিঙ্কিংটা হইলো, একটা মানুষ তাকায় আছে 3 to 5 সেকেন্ডের জন্য। তো এটা এখানে মানে মানুষ তোমরা হচ্ছে বাইরে থেকে ক্লিনিক্যালি দেখে তুমি এত বুঝতে পারবে না কি মানুষ দ্য পারসন ইজ গোয়িং থ্রু সিজার, কিন্তু মানুষের সিজার হচ্ছে ইন দ্য ব্রেন। সো দিস ইজ নোন অ্যাজ অ্যাবসেন্স সিজার। এখন নেক্সট হচ্ছে টনিক সিজার্স। ইন কেস অফ টনিক সিজার্স, যে আগেই বলছি, এখানে হচ্ছে মাসলস গুলা হচ্ছে একটু কন্ট্রাক্টেড হিসাবে থাকবে, তো তোমার এক্সটেনশন মাসলস আর মেইনলি অ্যাফেক্টেড বাই দ্য টনিক সিজার্স। ইন কেস অফ অটোনিক সিজার্স, তোমার হচ্ছে মাসলসে পাওয়ারই থাকবে না, তুমি হচ্ছে হাত নাড়াতে পারবে না, তুমি সাডেনলি ফিল করবে কি এই যে তুমি হচ্ছে হাতের পাওয়ারটা উইক হয়ে গেছে, এটা হচ্ছে কাজ করতে পারবে না। তো এইরকম সিজার্সকে হচ্ছে আমরা অটোনিক সিজার্স বলি। আর তারপর হচ্ছে ক্লোনিক সিজার আর মাইক্লোনাস সিজার আছে। তো মাইক্লোনাস আর ক্লোনিক সিজার্স হচ্ছে তোমার একটা পার্টিকুলার মানে সার্টেন টাইমের মধ্যে তোমার রিপিটেড কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন হইতেই থাকবে। তো এটা হচ্ছে মাইক্লোনিক এন্ড ক্লোনিক সিজার। আর ইনফ্যান্টাইল স্প্যাজম আছে একটা, সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে। তো ইনফ্যান্টের ক্ষেত্রে তোমার মাঝখানে ওরা হঠাৎ করে একটু খিচুনি মতো দেখা গেল, এটাকেই আমরা ইনফ্যান্টাইল স্প্যাজম বলি। তো এটা হচ্ছে বেসিক। যদি আমরা এখন অ্যান্টি ইপিলেপটিক ড্রাগসে যাই, তাইলে অ্যান্টি ইপিলেপটিক ড্রাগসের মধ্যে তোমাদের ওই যে ক্লাসিফিকেশন তেমন জিজ্ঞেস করা হয় নাই, শুধু বলা হয় কি আচ্ছা রাইট সাম অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস, ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস। এখন এটা কিভাবে লিখবো আমি কালকেই বলে ফেলছি। এখন তারপর হচ্ছে এখানে জিজ্ঞেস করা হবে এই যে ডিফারেন্ট টাইপস অফ epilepsy যে আমরা বললাম, এটা নিয়ে পার্টিকুলার রাইটস নেম অফ দ্য ড্রাগস ফর জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার্স, ফর অ্যাবসেন্স সিজার, এরকম করে জিজ্ঞেস করা হয়। তো বইয়ের মধ্যে একটা বক্স আছে রিগার্ডিং দ্য ক্লিনিক্যাল ইউজেস অ্যাবাউট দ্য ড্রাগস দ্যাট আর ইউজ ইন the different types of epilepsies, first line, second line, third line drugs করে। তো এটাই তো এখন মানে বুঝানোর কিছু নাই, বুঝছো, এটা তো মুখস্থ করতেই হবে। তো তোমরা কি করতে পারো কি, তোমরা ছোট একটা চিট বানায় নিজের ওয়ালে স্টিক করে দিতে পারবো, আর সকালে বিকালে একটু দেখলা। আর হচ্ছে তোমাদের নিজে আর এটা এখানে না নিমোনিক্স বলাও যাবে না, কজ এটা তো নিমোনিক্স মুখস্থ করতে আরেকটা নিমোনিক্স লাগবে, বুঝছো। তো নিজের মতো যেটা হ্যাঁ ইজি হয়ে যাবে, ওরকম করে তোমরা যেভাবে পারো ওরকম করে মুখস্থ করে দিবা, তাইলেই তোমাকে ভাইবাতেও সহজ হয়ে যাবে, রিটার্নেও সহজ হয়ে যাবে। যদি ওই টেবলটা মুখস্থ করে দাও তাইলে হয়ে যাবে। এখন হচ্ছে টিচাররা মাঝখানে মাঝখানে তোমাদেরকে ওই যে মেকানিজম অফ অ্যাকশন ধরতে পারে, যেটা 3টা আছে অ্যাবাউট GABAergic স্টিমুলেশন দিয়ে, তারপর ব্লকেজ অফ দ্য ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলস, তারপর ব্লকেজ অফ দ্য ক্যালসিয়াম চ্যানেলস। তো এটাও একটু দেখতে পারো তোমরা, এটা তেমন আসে নাই, তাও একটু দেখে রাখলে ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে এখন, ইন্ডিকেশনস অফ ইপিলেপটিক অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস। একটা তো আমরা এপিলেপসিতে ইউজ করবই, কিন্তু সার্টেন ড্রাগস হচ্ছে আমরা অন্য প্যাথোলজিতেও আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল যে কার্বামাজেপাইন আছে, এগুলা হচ্ছে আমরা ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে ইউজ করতে পারি, তারপর ম্যানিয়াতে ইউজ করতে পারি, তারপর হচ্ছে অন্য ফর এক্সাম্পল মাইগ্রেন প্রোফাইল্যাক্সিস, বাইপোলার ডিসঅর্ডার, এগুলা ক্ষেত্রেও আমরা অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস গুলা ইউজ করতে পারি। তো এটা তো ইন্ডিকেশন হয়ে গেল। এখন আমাদের আরেকটা কমন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য গাইডলাইন্স ফর প্রিসক্রাইবিং অ্যান্টি এপিলেপটিক ড্রাগস। এটা ভাইভাতেও খুবই ধরা হয়, লাইক টিচাররা একটু মানে জানতে চায় কি তোমরা এমনি এমনি পড়ছো নাকি কিছু বুঝছো, তোমরা কি জানো কিভাবে দেওয়া হয়। তো এটা রিটার্নের জন্য খুবই ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেন, আর ভাইভার জন্য খুবই ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেন। তো এখানে হচ্ছে বইয়ে 10টা মানে বড় বড় সেন্টেন্সেস আছে, এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তোমরা কি করবা হচ্ছে তোমরা একবার রিডিং দিবা সব 10টা পয়েন্টসকে, তারপর তোমরা একটু বাংলায় ট্রান্সফার করবা, বাংলায় বুঝবা কি
এখানে কি বলা হয়েছে, তাইলে দেখবা তোমরা এটা স্টোরি মতো মনে হয়ে যাবে। তাইলে তো স্টোরি তো সবাই মনে করতে পারে, তো ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু রিমেম্বার। যদি আমি বলি তো ভেরি সিম্পল, এটা হচ্ছে যখনই তোমার হচ্ছে ইপিলেপসি কোনো একটা পেশেন্টের অ্যান্টি ইপিলেপটিক থেরাপি শুরু করবা, তাইলে হচ্ছে তুমি তো শুরুতে দেখবা ইফ দেয়ার ইজ অ্যান ইটিওলজিক্যাল ফ্যাক্টরস অর নট। তো কোনো ইটিওলজিক্যাল ফ্যাক্টরস থাকলে তুমি ওটাকে ট্রিট করে দিবা। তারপর হচ্ছে পেশেন্টের সাথে তোমাকে কাউন্সিল করতে হবে, পেশেন্টকে বুঝাইতে হবে অ্যাবাউট হোয়াট লাইক হি ইজ সাফারিং, ওর প্যাথোলজিটা কি কি কত এটা তো এপিলেপসির ডিউরেশন তো অনেক লং ট্রিটমেন্টে, তো হচ্ছে ওকে বুঝাইতে হবে কি অনেক ডিউরেশন লং থাকবে, আপনার সাপোর্ট লাগবে, এরকম করে পেশেন্ট সাথে কথা বলতে হবে। তারপর হচ্ছে পেশেন্টকে অ্যাওয়্যার করতে হবে অ্যাবাউট দ্য ট্রিগারিং ফ্যাক্টরস, ফর এক্সাম্পল যে অ্যালকোহল, তারপর হচ্ছে স্লিপ ডিপ্রাইভাল থাকলে, অন্য কিছু থাকলে তো এটা এপিলেপসি আর সিজার্স কে ট্রিগার করতে পারে। সো অ্যাওয়্যার দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য ট্রিগারিং ফ্যাক্টরস। তারপর হচ্ছে পেশেন্টকে বলে দিতে হবে ইন কেস অফ ফিমেল পেশেন্ট যদি থাকে, তাহলে ফিমেল পেশেন্টের হচ্ছে আমাদের এভিডেন্স আছে কি মান্থলি যখনই মেনস্ট্রুয়েশন হয় তখন একটু সিজারের ফিটের এপিসোড গুলা একটা দুইটা আসতে পারে, তো ওদেরকে এটা বলে দিতে হবে কি আপনার মাসিকের সময় এরকম সমস্যা হইতে পারে, সো দ্যাট হি ক্যান বি অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট। তো এটা 4টা পয়েন্ট হয়ে গেল। যদি 5 নম্বর পয়েন্টে যাই তখন হচ্ছে আমাদেরকে আগে, তো আমি তো আগেই বলছি এভরি সিজার ইজ নট ইপিলেপসি, তো ইপিলেপসির জন্য তো পার্টিকুলার কজ আছে, তো তোমাদেরকে একটা দেখে মানে সবকিছু দেখে মানে ইউ হ্যাভ টু ডায়াগনাইজ দ্যাট ইট ইজ এপিলেপসি অ্যান্ড ইট রিকোয়ার্স ট্রিটমেন্ট। তো এটা হচ্ছে আগে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো তারপর তোমরা হচ্ছে এপিলেপসির ট্রিটমেন্ট শুরু করবা। তো আগে হচ্ছে লো ডোজ দিয়ে শুরু করবা, তারপর ডোজটা ইনক্রিজ করতে থাকবা। তারপর হচ্ছে উইথ দ্য স্টার্ট অফ থেরাপি তোমাদেরকে হচ্ছে একটা পার্টিকুলার ইন্টারভাল ড্রাগসকে মনিটর করতে হবে, বিকজ অ্যান্টি এপিলেপটিক ড্রাগসের তো অনেক সাইড ইফেক্টস আছে, এটা হচ্ছে টক্সিসিটি আছে। তো ইন অর্ডার টু প্রিভেন্ট পেশেন্ট ফ্রম দ্য টক্সিসিটি তোমাদেরকে পিরিয়ডিক মনিটরিং করতে হবে। তারপর যদি তুমি আফটার সার্টেন ইন্টারভাল অফ টাইম দেখতেছো কি পেশেন্ট রেসপন্স করতেছে না টু দ্য ড্রাগ থেরাপি, তাহলে হচ্ছে তুমি সেকেন্ড ড্রাগ অ্যাড করে দিবা অলং উইথ দ্য ফার্স্ট ড্রাগ। এখন তারপর হচ্ছে তুমি এই পেশেন্টকে বলবা কি অ্যাটলিস্ট 3 ইয়ার্স এর জন্য তোমাদেরকে এই যে অ্যান্টি এপিলেপটিক থেরাপিটা কন্টিনিউ করতে হবে। তারপর যখনই পেশেন্টের সাইন অ্যান্ড সিমটম সবকিছু রিজলভ করে যাবে, পেশেন্ট নর্মাল কন্ডিশনে ফিরে আসবে, আর পেশেন্টের অনেক তারপর হচ্ছে এপিলেপটিক যে সিজার্স অ্যাটাক ছিল সেটা আসতেছে না, আর মানে বডিটা রেসপন্স ভালো করতেছে টু দ্য থেরাপি, তাইলে হচ্ছে তুমি ট্রিটমেন্টটা বন্ধ করে দিবা। বাট বাই আ গ্র্যাজুয়াল ফিনোমেনা, তুমি হচ্ছে হঠাৎ করে ট্রিটমেন্টকে বন্ধ করে দিবা, আস্তে আস্তে করে গ্র্যাজুয়াল রিডাকশন করে তুমি ট্রিটমেন্টকে বন্ধ করে দিতে পারো। সো দিস ইজ দ্য গাইডলাইন ফর গিভিং দ্য অ্যান্টি এপিলেপটিক থেরাপি। এখানে কি কোনো কনফিউশন আছে? নো আপু, কোনো সহজ না, কনফিউশন। মানে শুধু জি কথা আপু। মতো করে বললে, বাংলায় বললে খুবই মানে সহজ হয়ে যাবে, নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজে যদি সবকিছু জি ট্রান্সফার করে আপু। একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এখন হচ্ছে অ্যান্টি এপিলেপটিক ড্রাগস এর মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে তোমার ফেনাইটোয়েন নিয়ে কোয়েশ্চেন ধরা হয়। এটার উপরেও তোমার শর্ট নোট আছে, তারপর এটার উপরেও তোমার আছে অ্যাডভার্স ইফেক্ট, তারপর হচ্ছে ইন্ডিকেশনস, এগুলাই আছে। তো যদি ফেনাইটোয়েন বলি, তো ফেনাইটোয়েন একটা আমি কোয়েশ্চেন দেখছিলাম ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজ, এরকম করে খুবই কম আসে, কিন্তু একবার যেহেতু আসছে তোমাদেরকে পড়ে রাখা উচিত। তো ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজ যখন আমরা বলি তখন তো তোমরা জেনারেল ফার্মাকোলজিতে পড়েই আসছো, কে ফার্মাকোকাইনেটিক হচ্ছে তোমার শুরুতে তোমরা আছে কি কি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি কি আছে, তো এটা দিয়ে শুরু করবা। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাবজর্পশন রেট কত, বায়ো অ্যাভাইলেবিলিটি কত, এটা হচ্ছে হেপাটিক মেটাবলিজম হয় কি হয় না, এটা কিভাবে এক্সক্রিশন হয়, তো এসব হচ্ছে ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজের ভিতরে আসবে। ইন কেস অফ ফেনাইটোয়েন আমি হচ্ছে দুইটা জিনিসে একটু ফোকাস, মানে এটা ফার্মাকাইনেটিক প্রপার্টিজ মানে দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আর দ্যাট ইজ ভেরি টিপিক্যাল টু ফেনাইটোয়েন। একটা হচ্ছে এনজাইম ইনডিউসিং প্রপার্টি অফ দ্য ফেনাইটোয়েন। তো ফেনাইটোয়েন তোমরা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি পড়ছো মেবি, হোয়াট আর দ্য ডিফারেন্ট এক্সাম্পলস অফ এনজাইম ইনডিউসার্স, তো ওখানে ফেনাইটোয়েনও ছিল। তো Yes, আপু। ফেনাইটোয়েন কি করবে হচ্ছে তোমার জি আপু। হেপাটিক মেটাবলিজমকে ইনক্রিজ করে, হেপাটিক
হেপাটিক মেটাবলিজম যে এনজাইমস গুলাকে ইনক্রিজ করে দিবে। তো যখনই এনজাইমস ইনক্রিজ হবে, এটা হচ্ছে ডিফারেন্ট ড্রাগস, যেটা ফর এক্সাম্পল ওসিপি, যখন ওসিপি কে মেটাবলিজম ইনক্রিজ করে দিবে, দ্যাট কজেস দ্য কন্ট্রাসেপটিভ ফেলার্স। সো এরকম করে এনজাইম ইন্ডিউসারের, তো এনজাইম ইন্ডিউসিং প্রপার্টি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফার্মাকোকাইনেটিক প্রপার্টি অফ ফেনাইটোন। তো এই যে ওসিপি নিয়ে আরেকটা কোয়েশনও ছিল কি ওয়াই লাইক উই ডু নট গিভ phenytoin to the women taking OCP. তো এটার অ্যান্সারই হচ্ছে এনজাইম, বিকজ phenytoin is a enzyme inducer drugs, এটা মেটাবলিজম ইনক্রিজ করবে, কন্ট্রাসেপটিভ ফেলিয়ার করবে, সেজন্য we do not prefer. তো তারপর নেক্সট ইম্পর্টেন্ট ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজ হচ্ছে about the zero order kinetics. তো যদি তোমরা যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স আর জিরো অর্ডার কাইনেটিক্স নিয়ে তো আগেই ডিসকাশন হয়েছে, আমি একটু শর্টে বলে দিব। তোমার হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স হচ্ছে it states that rate of metabolism of a drug is dependent on the plasma concentration of the drug. এখানে হচ্ছে তোমার হাফ লাইফ হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, কিন্তু জিরো অর্ডার কাইনেটিক্স হচ্ছে তোমার রেট অফ মেটাবলিজম ইজ নট ডিপেন্ডেন্ট টু দ্য প্লাজমা কনসেন্ট্রেশন, এখানে রেট অফ মেটাবলিজম কনস্ট্যান্ট থাকবে। তো একটা ড্রাগসই তো শুধু মানে এক রকমের কাইনেটিক্স থাকা উচিত ছিল, কিন্তু এখানে ফেনাইটোয়েন হচ্ছে ডোজ হিসাবে দুইটাই ফার্স্ট অর্ডার কাইনেটিক্সও ফলো করে, সেকেন্ড অর্ডার কাইনেটিক্সও ফলো করে। যখন তুমি লো ডোজ ফেনাইটোয়েন দিবা, তারপর এটা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করবে। দ্যাট মিনস যখন তুমি যে লো ডোজ দিলে তোমার হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করবে, কিন্তু যখন তুমি থেরাপিউটিক ডোজ দাও, এটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করবে। দ্যাট মিনস যখন হচ্ছে থেরাপিউটিক ডোজে রেট অফ মেটাবলিজম ইজ নট ডিপেন্ডেন্ট টু দ্য প্লাজমা কনসেন্ট্রেশন। তো এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফার্মাকোকাইনেটিক প্রপার্টি, সেটা তোমাদেরকে টিচাররা আলাদাভাবে ধরতে পারে। কি আচ্ছা বলো, ফেনাইটোনের কি মানে এত স্পেশালিটিটা আছে এটাই। হ্যাঁ, এখন আরেকটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ ফেনাইটোন। তো অ্যাডভার্স ইফেক্টের মধ্যে তো এখন আমি শর্ট নোটটা ফেনাইটোন ডিসকাস করে দিই, ঠিক আছে? এটা ডিসকাস করলে তো তোমার অ্যাডভার্স ইফেক্ট সবগুলাই হয়ে যায়। তো শর্ট নোট যখন আসলে, তখন তুমি হচ্ছে ফার্মাকোকাইনেটিক দিয়ে শুরু করলা, তো সবকিছু লিখে দিলা যেটা পারো। তারপর হচ্ছে কিভাবে মেকানিজম অফ অ্যাকশন। তো ফেনাইটোন হচ্ছে তোমার ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলসকে বন্ধ করে দিবে, সেটার জন্য ডিপোলারাইজেশন হবে না, এক্সাইটেশন পোটেনশিয়াল থাকবে না। সো ইট কজেস দ্য অ্যান্টি এপিলেপটিক ইফেক্ট, যে ইলেকট্রিক্যাল এক্সাইটেটরি আমাদের যে প্যাথোলজি ছিল এপিলেপসিতে এক্সাইটেশন বেশি হয়, ইলেকট্রিক্যাল ডিসচার্জেস বেশি হয়, তো ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলসকে বন্ধ করে দিলে আর এটা হচ্ছে না। বাই দিস ওয়ে দ্য ফেনাইটোন অ্যাক্টস। এখন হচ্ছে যদি আমরা ইন্ডিকেশন বলি, তো ইন্ডিকেশনের মধ্যে তো ওটাই একটা হচ্ছে পার্সেল সিজারে ইউজ করা হয়, আর একটা হচ্ছে জেনারেলাইজ টোনিক ক্লোনিক সিজার্সে ইউজ করা হয়। আর যদি আমরা অ্যাডভার্স ইফেক্ট বলি, তো এটা ফেনাইটোন, এখন যে ফেনাইটোনের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ হচ্ছে, এটা মেনলি সেরিবেলাম আর ভেস্টিবুলার সিস্টেমে গিয়ে নিজের কাজটা শো করে। এখন সেরিবেলার সিস্টেম তো আমরা জানি, সেরিবেলাম তো আমরা হচ্ছে ব্যালেন্সে পোস্টারে হেল্প করে, সেটার জন্য যদি ডোজটা একটু বেশি হয়ে যায়, তখন ওখানে অ্যাটাক্সিয়া হইতে পারে অ্যাজ অ্যান অ্যাডভার্স ইফেক্ট। তো অ্যাজ অ্যান অ্যাডভার্স ইফেক্ট, আর এটা হচ্ছে সেরিবেলাম, তারপর এটা হচ্ছে ডিপ্লোপিয়া নিস্ট্যাগমাসও করতে পারে। আর এটা হচ্ছে যদি আমরা লার্জ ডোজে অনেক লং ডিউরেশন পর্যন্ত দেই, তাইলে হচ্ছে এটা অস্টিওম্যালাসিয়া, মেগালোব্লাস্টিক অ্যানেমিয়া এসবগুলা করতে পারে। সো দিজ আর দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ফেনাইটোন। তো আমার মনে হয় যে আমি মোটামুটি অ্যান্টি ইপিলেপটিক নিয়ে বলে ফেলছি, আরো কিছু কি বাকি আছে? না আপু সবকিছু কভার হয়েছে অ্যান্টি এপিলেপটিক থেকে। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা অ্যান্টি পার্কিনসনিজমে যাই। এখন অ্যান্টি পার্কিনসনিজমে যাওয়ার আগে এখন পার্কিনসন ডিজিজ নিয়ে একটু কথা বলি। তো ইট ইজ অলসো আ টাইপ অফ মুভমেন্ট ডিসঅর্ডার। এখানে হচ্ছে চারটা স্পেসিফিক ফিচার্স থাকবে, দ্যাট ইজ ব্র্যাডিকাইনেশিয়া, ট্রিমার, তারপর হচ্ছে পোস্টুরাল ইনস্টেবিলিটি অ্যান্ড দেন রিজিডিটি থাকবে। তো পার্কিনসনিজমে ব্রেনে কি হয়, তো এটা পাওয়া গেছে কি পার্কিনসনিজমে হচ্ছে দেয়ার উইল বি লো কনসেন্ট্রেশন অফ দ্য ডোপামিন ইন কেস অফ দ্য ব্যাসাল গ্যাংলিয়া। যে আমরা যখন নাইগ্রোস্ট্রাটাল পাথওয়ে বলছিলাম, তখন এক্সট্রাপিরামিডাল সিনড্রোম যেটা আমরা এক্সপ্লেন করছি, ওটাই প্যাথোলজি এখানে হয় কি
তোমার হচ্ছে যে যখন লো কনসেন্ট্রেশন অফ ডোপামিন হয়ে যায় তাইলে তো কোলিনার্জিক এক্সাইটেটরি সিস্টেম গুলা ওভার পাওয়ার করে তোমার হচ্ছে এই যে মুভমেন্ট ডিসঅর্ডার্স গুলা ক্রিয়েট করতেছে। তো এটাই হচ্ছে মেকানিজম অফ পার্কিনসনিজম। এখন আমরা যদি অ্যান্টি পার্কিনসন ড্রাগসে যাই, হ্যাঁ না এটা অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগসে যাওয়ার আগে আমি একটু এটার এটিওলজি নিয়ে কথা বলতে চাই। তো পার্কিনসনিজমের হচ্ছে মোস্টলি দে আর ইডিওপ্যাথিক, এখানে কোনো কজ পাওয়া যায় না, কিন্তু সাম অফ দ্য ড্রাগস আর থট টু কজ পার্কিনসনিজম। এটা ভাইভাতে টিচাররা ধরতে পারে। আচ্ছা বলো কোন কোন ড্রাগস হচ্ছে তোমাদের অ্যান্টি পার্কিনসনিজম করতে পারে। তো এখানে যে আমরা অ্যান্টিসাইকোটিক ইফেক্টের মেইন অ্যাডভার্স ইফেক্ট পড়ছিলাম, সেজন্য অল দ্য অ্যান্টিসাইকোটিক্স কজেস পার্কিনসনিজম। তারপর হচ্ছে আফটার অ্যান্টিসাইকোটিক, তারপর হচ্ছে যে তোমার আলফা মিথাইল ডোপাইল, তারপর মেটোক্লোপ্রোমাইড, এগুলাও তোমার হচ্ছে পার্কিনসনিজম করতে পারে। এটা ভাইবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর অ্যান্টি পার্কিনসনিজম, এখন হচ্ছে যদি আমরা অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগসে যাই তাইলে এখানে হচ্ছে দুই ভাগে আমরা হচ্ছে এটাকে ডিভাইড করতে পারি। সিন্স প্যাথোলজি তো আমরা বলছি লো কনসেন্ট্রেশন অফ ডোপামিনের জন্য কোলানার্জিক হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে। তো একটা গ্রুপ অফ তো অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগস হচ্ছে একটা গ্রুপ হচ্ছে ইজ ইউজ ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ডোপামিন কনসেন্ট্রেশন, আর আরেকটা গ্রুপ অফ ড্রাগস কজেস ডিক্রিজ ইন দ্য কোলিনার্জিক অ্যাক্টিভিটি। সো ইন কেস অফ দ্য ডোপামিন কনসেন্ট্রেশন ইনক্রিজ করার জন্য আমরা কি কি দিতে পারি। তো এখানে হচ্ছে আমরা ডোপামিন প্রিকসার্স গুলা দিতে পারি, ফর এক্সাম্পল লেবোডোপা। এরকম করে আমরা হচ্ছে ডোপামিন অগনিস্ট ব্রোমোক্রিপ্টিন গুলা দিতে পারি। এরকম আরো আরো আছে বইয়ের মধ্যে, তোমরা দেখে নিতে পারো। তারপর হচ্ছে যে কোলিনার্জিক অ্যাক্টিভিটিকে ইনহিবিট করার জন্য ওখানে হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস গুলা আছে, তারপর অ্যান্টি হিস্টামাইন উইথ অ্যান্টিকোলিনার্জিক অ্যাক্টিভিটি গুলো আছে, এগুলা তোমরা দেখে নিতে পারো। এখন অ্যান্টি পার্কিনসনিজম থেকে সবচেয়ে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন লাইক 99% তোমাদের ভাইভাতেও একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, রিটার্নেও একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস, সেটা হচ্ছে কেন তুমি লেবোডোপার সাথে কার্বিডোপা দিবা, ভাই তুমি কেন শুধু লেবোডোপা দিবা না। মানে অনেক ধরনের কোয়েশ্চেন আসবে, কিন্তু মানে দ্য মেইন থিম আর মেইন জিস্ট একটাই, কেন লেবোডোপা ইজ কম্বাইন্ড উইথ কার্বিডোপা। তো এখানে আমরা একটু লেবোডোপা নিয়ে কথা বলি। তো লেবোডোপা হচ্ছে ডোপামিন প্রিকসার, এটা হচ্ছে ন্যাচুরাল প্রিকসার, এটা বডিতেই থাকে। কিন্তু লেবোডোপা যখনই তুমি দিবা এটা হচ্ছে র্যাপিডলি অ্যাবজর্বড হয়ে যাবে ফ্রম দ্য আপার ইন্টেস্টাইন, আর র্যাপিডলি অ্যাবজর্বড হয়ে যাবে, আর এটা হচ্ছে গটে আর পেরিফেরাল টিস্যুজে মেটাবলিক খুব বাই দ্য ডিকার্বক্সিলেজ এনজাইম, এটা হচ্ছে মেটাবোলাইজ হয়ে যাবে। About 70% of the levodopa are metabolized in the gut, whereas about 27 to 29% of the levodopa are metabolized in the peripheral tissues. তো যখনই only 1 to 3% of the levodopa can enter into the brain. তো আমাদেরকে একটা অ্যান্টি পার্কিনসনিজম যে ইফেক্ট পাওয়ার জন্য খুবই লার্জ অ্যামাউন্ট অফ দ্য লেবোডোপা দিতে হবে। সো দ্যাট causes the patient to be at high risk of the levodopa toxicity. তো এটা হচ্ছে যখন আমরা লেবোডোপা দিই তাইলে হচ্ছে আমাদের ভালো মানে অনেক বেশি ডোজ দিয়া লাগতেছে, কিন্তু যখন আমরা কার্বিডোপা অ্যাড করি কি হয়, কার্বিডোপা হচ্ছে তোমার ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, এটা হচ্ছে যে পেরিফেরাল কনভার্জন হচ্ছে লেবোডোপার, এটাকে ইনহিবিট করে দিবে। সেটার জন্য তোমার হচ্ছে লেবোডোপা will not be converted into dopamine, so more amount of levodopa can enter into brain. এটা এভিডেন্স, এটা হচ্ছে স্টাডিতে দেখা গেছে কি যখনই তুমি কার্বিডোপা অ্যাড করবা তোমার হচ্ছে গটের only 40% of the levodopa will be metabolized, যেটা আগে 70% ছিল। তারপর তোমার পেরিফেরাল টিস্যুজে হচ্ছে 50% মেটাবোলাইজ হবে, দ্যাট মিনস only 90% of the levodopa are being metabolized and 10%, আগে কত ছিল 1 to 3% যাইতো, এখন হচ্ছে 10% লেবোডোপা তোমার ব্রেনে যাইতে পারতেছে। তো এটা হচ্ছে about 75% of the dose of লেবোডোপাকে তুমি কমাইতে পারবা যদি if you use কার্বিডোপা। তো সেটার জন্য আমরা হচ্ছে লেবোডোপা আর কার্বিডোপাকে ইউজ করি। এখন আরেকটা মানে এটাই হচ্ছে সবচেয়ে কমন কোয়েশ্চেন, কিন্তু ভাইভাতে আরেকটা কোয়েশ্চেন যদি টিচার একটু আরো তোমার নলেজটা জানতে চায় তাইলে তোমাকে জিজ্ঞেস করতে পারে কি, আচ্ছা তাইলে তুমি ডোপামিন কেন ডিরেক্টলি দিবা না, কেন এই প্রিকাসার নিয়ে যাইতেছো, কেন এত প্রিকাসারের ঝামেলা করবা, কেন কার্বিডোপা অ্যাড করবা, তুমি সিধা ডোপামিন দিয়ে দাও। তো এটা জিজ্ঞেস করতে পারবে। তো তোমরা বলবা কি স্যার উই ক্যানট গিভ ডোপামিন ডিরেক্টলি, কজ হচ্ছে যদি তুমি ওরালি ডোপামিন দাও
তাইলে মোস্ট অফ দ্য ডোপামিন হচ্ছে তোমার গাট, লিভার আর পেরিফেরাল টিস্যুজে মেটাবলাইজ হয়ে যাবে। তো ইফেক্টিভ কনসেন্ট্রেশন তো তুমি পাইতেছো না। আর নেক্সট হচ্ছে যখন তুমি আইভি দাও, তো আইভি দিলে তো তোমার হচ্ছে যে ইন্টেরাল মেটাবলিজমটা তো তুমি বাদ করতেছো, কিন্তু ডোপামিন হচ্ছে দে আর নট লেস লিপিড সলিবল। তো তোমার হচ্ছে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকেই ক্রস করতে পারবে না, সেই জন্য আমরা ডোপামিন হচ্ছে ডিরেক্টলি দিব না। সো এটাই হচ্ছে অ্যান্টি পার্কিনসনিজম নিয়ে তোমার হচ্ছে রিটার্ন আর ভাইভার কোয়েশ্চেন গুলা। আর কি কিছু বাকি আছে? না আপু, আর কিছু বাকি নেই। আচ্ছা, তাইলে হচ্ছে আজকে আমরা রিটার্নে চলে যাই। যে অ্যানাস্থেশিয়া বাকি আছে, অ্যানাস্থেশিয়া আমার মনে হয় জেনারেল অ্যানাস্থেশিয়া, লোকাল অ্যানাস্থেশিয়া একবারই ডিসকাস করলে সুবিধা হয়ে যাবে, জি বিকজ এটা আপু। আবার আজকে তো আর আমরা পারবো না পুরাটা শেষ করা, তাই আপু, না? জি আপু। আচ্ছা, তাইলে আমরা রিটার্নে চলে যাব, জি রিটার্নে যে আপু। কোয়েশ্চেন ব্যাংকে। জি আপু, আচ্ছা রিটার্নে চলে যাই আমরা। হ্যাঁ, অর্ণা আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছো? জি আপু, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, এখন হচ্ছে আমরা যে অ্যান্টি ডিপ্রেশন নিয়ে শুরু করি। এখন ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কেমিক্যাল বেসিস অফ ডিপ্রেশন এন্ড স্লাইড চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কেমিক্যাল বেসিস অফ ডিপ্রেশন এন্ড সাইকোসিস। এটা আমরা বলেই ফেলছি, ডিপ্রেশন আগেই বলে ফেলছি যে। তারপর হচ্ছে নেম দ্য কমনলি ইউজ অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস। তো তোমরা হচ্ছে আমিটিপ্টাইলিন, নরটিপ্টাইলিন, ফ্লুঅক্সেটিন, তারপর পারঅক্সেটিন এগুলা লিখে দিতে পারো। ক্লাসিফিকেশন অফ অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগসও বলা হয়েছে। তারপর থার্ড নাম্বার কোয়েশনে নেম দ্য অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস হুইচ আর প্রিফার্ড ক্লিনিক্যালি, এটাও বলা হয়েছে। রাইট দ্য মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ ইমিপ্রামাইন। তো ইমিপ্রামাইন তো তোমার ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস। তো মেকানিজম অফ অ্যাকশন যে আমরা 5টা বলছি, যদি সময় থাকলে 5টা লিখে দিবা, যদি সময় না থাকলে তোমরা শুধু উপরে যে ইট ব্লকস দ্য রিআপটেক অফ নরঅ্যাড্রেনালিন এগুলা লিখে দিবা। তো অ্যাডভার্স ইফেক্ট অফ ইমিপ্রামাইন হচ্ছে যে বাকিগুলো আছে ওগুলা লিখে দিবা। তার রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এন্ড এসএসআরআই। তো এটাও আমরা ডিসকাস করে ফেলছি। এখন ডিফারেন্সেস বিটুইন সার্ট্রালিন এন্ড নরট্রিপ্টালিন এটাও সেম। তারপর অ্যাডভান্টেজেস অফ এসএসআরআই ওভার ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এটাও বলা হয়েছে। রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল ইন্ডিকেশন এন্ড অ্যাডভার্স ইফেক্ট অফ টিসিএ এটাও আমরা বলে ফেলছি। এখন শর্ট নোট, ফ্লুঅক্সেটিন আছে, এটা তো সেলেক্টিভলি সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস। এখানে হচ্ছে তোমরা একটু বলবা দিস ইজ সেলেক্টিভলি সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস, তারপর মেকানিজম অফ অ্যাকশন লিখে দিবা, তারপর ইন্ডিকেশন লিখে দিবা। এখন হচ্ছে একটু অ্যাডভার্স ইফেক্ট যদি বলি, সেলেক্টিভলি সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস এটা হচ্ছে একটু আলাদা আছে। ফর এক্সাম্পল, এটা মেইনলি করবে সেক্সুয়াল ডিস্টারবেন্সেস করবে, এটা হচ্ছে ইম্পোর্টেন্সি করতে পারে। আর এটা হচ্ছে ইনক্রিজেস দ্য সুসাইডাল টেন্ডেন্সি। তারপর এটা টেট্রিজেনিসিটিও করতে পারে, সার্টেন সিএনএস ইফেক্ট থাকবে, জিআইটি ইফেক্ট থাকবে। তো এগুলা হচ্ছে তুমি ডিসঅ্যাডভান্টেজেস অর অ্যাডভার্স ইফেক্ট অফ সেলেক্টিভলি সেরোটোনিন রিসেপ্টর রিআপটেক ইনহিবিটরের সাথে লিখতে পারো। এখন হচ্ছে বুস্পিরন। বুস্পিরন তো অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস হিসাবে তেমন ইউজ করা হয় নাই, মেবি এখানে একটু মিসপ্রিন্ট হয়ে গেছে, এটা সেডেটিভ আর অ্যানজিওলাইটিক্সে আসার কথা ছিল। তো আমি একটু বলে দিই বুস্পিরন নিয়ে। তো বুস্পিরন হচ্ছে তোমার আমরা যখন পড়ছিলাম গতকালকে, নন বেনজোডাইজেপিন অ্যানজিওলাইটিক্স। তো এটার মেকানিজম অ্যাকশন হচ্ছে এটা গাবার সাথে বেশি কাজ করবে না লাইক বেনজোডাইজেপিন। এটা হচ্ছে সেরোটোনিন রিসেপ্টর সাথে বাইন্ড করে এটার অ্যাকশন শো করবে, অ্যানজিওলাইটিক ইফেক্ট গুলো শো করবে। তো এটা ইন্ডিকেশন হিসাবে তোমরা বলতে পারো জেনারেলাইজ অ্যাংজাইটি স্টেটস। তো যদি আমরা অ্যাডভান্টেজেস বলি বুস্পিরনের কি আছে, তো সিন্স ইট ইজ আ নন বেনজোডাইজেপিন অ্যানজিওলাইটিক্স, এখানে হচ্ছে তোমার বেনজোডাইজেপিনের যে সেডেটিভ ইফেক্ট ছিল, হিপনোটিক ইফেক্ট ছিল, তারপর হচ্ছে তোমার যে হ্যাংওভার ইফেক্ট ছিল, এগুলো থাকবে না। আর এখানে হচ্ছে যে ড্রাগ অ্যাবিউজের চান্সও কম থাকে। তো এরকম করে তোমরা হচ্ছে বুস্পিরনের শর্ট নোটস গুলা লিখে দিতে পারো। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আমাইন হাইপোথিসিস, এটাও বলা হয়ে গেছে। এখন রাইট শর্ট নোট অন ক্লোপ্রোমাজিন এন্ড সার্ট্রালিন, এটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক একটা ড্রাগ, একটা হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস। তো তোমরা এটা মেবি লিখতেই পারো, তাই না? এখন হচ্ছে আমরা কি অন্য টপিকে যাব? জি আপু। আচ্ছা,
এখন হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগস, লিস্ট দ্য অ্যান্টিসাইকোটিক ড্রাগসও বলা হয়েছে, নেম সাম আটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস, যে সেকেন্ড জেনারেশন ড্রাগস গুলা ছিল ওগুলা, রাইট সাইড নোট অ্যান্ড আটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস, তো তুমি হচ্ছে এখানে নামগুলা লিখে দিবা, তারপর হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, কি কি আছে লিখে দিবা, তারপর ইন্ডিকেশন, মেকানিজম অফ অ্যাকশন, এগুলা লিখে দিলেই তোমার শর্ট নোটস কভার হয়ে যাবে। নাও দ্য রাইট ডাউন দ্য ইফেক্টস অফ ক্লোরপ্রোমাজিন অন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন যে ইফেক্টস অন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখনই জিজ্ঞেস করা হবে তখন হচ্ছে তুমি ওই যে ডোপামিনার্জিক পাথওয়ে যে আছে না পাঁচটা, ওগুলা হচ্ছে লিখে দিবা। সাথে সাথে তুমি হচ্ছে একটা এই যে অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর হচ্ছে তোমার সোডিয়াম চ্যানেলস কে, ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলস কেও ব্লক করে, সেটার জন্য এটা হচ্ছে অ্যান্টি এপিলেপটিক ইফেক্ট শো করে। তো তোমরা হচ্ছে ওই যে পাঁচটা মেকানিজমের সাথে এটা একটাও লিখে দিতে পারো। তারপর হচ্ছে অ্যান্টিসাইকোটিক মেকানিজম অফ ক্লোরপ্রোমাজিন, তো হাউ দ্য ড্রাগস ইনহিবিট মেজোকর্টিক্যাল মেজোলিম্বিক পাথওয়ে, ওটাই হচ্ছে অ্যান্টিসাইকোটিক মেকানিজম। এখন অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লোরপ্রোমাজিন আমি যে বলে দিলাম অন্য অন্য রিসেপ্টরস এর সাথে যে অ্যাকশন হবে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, ওগুলাই হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। তো write down the mechanism of action and adverse effect of haloperidol। এখন haloperidol তো তোমার ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক, তো তুমি ওই হিসাবে লিখতে পারবা। তো কম্প্যারিজন বিটুইন ক্লোরপ্রোমাজিন এন্ড রিসপেরিডল, তো এটাও হচ্ছে একটা ফার্স্ট জেনারেশন একটা সেকেন্ড জেনারেশন। তো এখানে তো কমনলি তো যখনই তোমার ডিফারেন্সেস, এখন দেখো 10 নাম্বার কোশ্চেনে আসছে ক্লোরপ্রোমাজিন আর ওলানজাপান, তো এখানে হচ্ছে তোমার বেসিক যে টিপিক্যাল আর অ্যাটিপিক্যাল এর মধ্যে ছিল ওগুলা লিখবা। আর তুমি হচ্ছে বই থেকে পার্টিকুলার যেহেতু এগুলা আসছে, তুমি সব ড্রাগস এর পার্টিকুলার মানে একটা একটা পয়েন্টও আর মনে করতে পারবে না, কিন্তু যেহেতু এটা আসছে তোমরা হচ্ছে এই ড্রাগস নিয়ে একটু ধারণা করে যাইতে পারো। কি রেসপেরিডনের হচ্ছে একটা অ্যাডভান্টেজ হচ্ছে ইট কজেস বোথ ট্রিটস বোথ পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ ইফেক্ট অফ সাইজোফ্রেনিয়া, তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ রেসপেরিডন। এন্ড দেন এরকম করে তোমরা একটু টিপিক্যাল ফিচার্স গুলা মনে করে যাইতে পারো। তো এখন নেক্সট কোয়েশ্চন হচ্ছে রাইট ডাউন দ্য কেমিক্যাল বেসিস অফ সাইকোসিস, এটাও আমরা বলে ফেলছি। ইন্ডিকেশন অফ ক্লোরপ্রোমাজিন, এটাও আমরা বলে ফেলছি। আমরা কি আগাবো? জি আপু। আচ্ছা, এখন হচ্ছে অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস। এখন নেম দ্য অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস, এটাও বলা হয়েছে 4 ড্রাগস ফর পেটিট মাল সিজার্স, যেটা ওই যে বক্স মনে করলেই তোমরা সবকিছু মনে করতে পারবা। তারপর হচ্ছে প্রিন্সিপাল গাইডলাইন্স ফর প্রেসক্রাইবিং অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস, এটাও আমরা বলছি। তারপর জেনারেল প্রিন্সিপাল মানেও সেম, why phenytoin is not an ideal drug in women, young women while taking OCP, তো এটা আমরা যে এনজাইম ইনডিউসিং অ্যাকশনস গুলা বলছিলাম ওগুলা লিখে দিলেই হবে। তারপর ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজ অফ ফেনাইটোইনও ডিসকাস করা হয়েছে। তারপর হচ্ছে নেম দ্য ড্রাগস দ্যাট আর দ্য ফার্স্ট চয়েস ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্র্যান্ড ম্যাল এপিলেপসি, এটা ওই যে বক্সের মধ্যে আছে সোডিয়াম ভালপ্রোয়েট আর হচ্ছে ল্যামোটিগ্রিন। তারপর হোয়াট আর দ্য ড্রাগস ইউজ ইন দ্য গ্র্যান্ড ম্যাল এপিলেপসি, তো এখানে ফার্স্ট লাইন থেরাপি, সেকেন্ড লাইন, থার্ড লাইন করে লিখে দিতে পারো। তারপর মেনশন দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ফেনাইটোইন, এটাও বলা হয়েছে। দ্য ড্রাগস দ্যাট আর অফ ফার্স্ট চয়েস ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্র্যান্ড ম্যাল এপিলেপসি, এটাও বলা হয়েছে। তারপর মেনশন দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ফেনাইটোইন এন্ড সোডিয়াম ভালপ্রোয়েট, এখন ফেনাইটোইন তো আমরা বলছি অনেকগুলা, সোডিয়াম ভালপ্রোয়েটে হচ্ছে তোমার জিআইটি ইফেক্টস গুলা থাকবে, তারপর ওখানে সেডেশন থাকবে, এরকম অনেক অনেক ইফেক্টস থাকবে, তোমরা লিখতে পারো বই থেকে, একটু মনে করলেই এটা মানে বেশি কঠিন না। এখন অ্যান্টি ইপিলেপটিক্স তো শেষ। এখন যদি আমরা অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগসে যাই, এখানে যেহেতু আমি বলছি শুধু মানে খুবই কম কোয়েশ্চেন, আর সেটার মধ্যে একটা তো ইম্পর্টেন্ট অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগস, এখানে তোমরা যদি টাইম থাকে ক্লাসিফিকেশন লিখে দিবা, যদি টাইম না থাকে শুধু শুধু ড্রাগসের নামগুলা লিখে দিবা। তো হচ্ছে ওয়াই কার্বিডোপা ইজ ইউজ along with levodopa, এটা আমরা বলে ফেলছি। তারপর জাস্টিফাই দ্য কম্বিনেশন অফ সেম কোয়েশ্চেন শর্ট নোট অন levodopa, তো এটাও বলা হয়েছে। হ্যাঁ, এখন এতটুকুই। আর কি কোনো কোশ্চেন আছে তোমার? আর না, না আপু, সবকিছু এখন কভার হয়েছে এখনো পর্যন্ত। হ্যাঁ জি আপু। হ্যাঁ, তাইলে এখন আমরা হচ্ছে নেক্সট ক্লাসে জেনারেল অ্যানাস্থেশিয়া, লোকাল অ্যানাস্থেশিয়া শেষ করব। তারপর হচ্ছে জি আপু। ওটার সাথে অটাকোর্স তো ছোট টপিক, তাইলে অটাকোইডে ওটার সাথে আমরা শেষ করে দিব। জি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার বিজি শিডিউল থেকে। আর হচ্ছে এত সুন্দর এবং ক্লিয়ার ভাবে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিয়েছেন। আহ, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা এতক্ষণ ধরে আমাদের সাথে লাইভ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আমরা আবার নেক্সট দিন অমৃতা আপুকে নিয়ে চলে আসব আমাদের নেক্সট সেশনে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমাদের লাইভটি আজকে দেখতে পারেন নাই, তারা ইউটিউবে আমাদের এক্সিস মেডিকেল স্কুলের পেজ থেকে দেখতে পারেন আজকের লাইভটি। তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আপুকে নিয়ে আমরা চলে আসবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এক্সিসের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।